আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। তবে বর্তমান সময়ে এসে সারা বিশ্বের মুসলিম যেভাবে একত্রিত হয়েছে, তাতে ইসরায়েল যদি থেমে না যায় তাহলে দ্রুতই ধ্বংস হতে পারে দখলদার ইসরায়েল। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্যপদ বাতিলের আহ্বান তুরস্কের। এরপর জানিয়ে দিব ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির শীর্ষ সম্মেলনে মুসলিম ও আরব লীগ নেতৃবৃন্দ যা বললেন। এদিকে সিএইচ সিরিজের নতুন যুদ্ধড্রোন চীনে। এরপর জানিয়ে দিব কাতার সরকার ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তিতে কেন সফল হতে পারল না। আরও জানিয়ে দিব ইরানে ইসরায়েলি হামলার পরিকল্পনা ফাঁস, সিআইএ কর্মকর্তা গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দিব নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্যপদ বাতিলের আহ্বান তুরস্কের পার্লামেন্ট স্পিকার নোমান কুরতুলমুজ জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্যপদ বাতিলের আহ্বান জানিয়েছেন। শুক্রবার 15ই নভেম্বর এক সংবাদ সম্মেলনে কুরতুলমুজ এ দাবি জানান। খবর পার্স টুডের। তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এক ভয়াবহ হত্যাকাণ্ড এবং গণহত্যার মুখে। এই ধরনের ইতিহাস কখনো দেখা যায়নি। এই ভয়াবহ পরিস্থিতি 13 মাস ধরে চলছে। তুর্কি স্পিকার উদ্বেগ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যে সিদ্ধান্তই নিক না কেন, ইসরায়েলের মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাথে সংশ্লিষ্ট গ্রুপগুলো নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের কাজ অব্যাহত রাখবে। ইসরায়েলের বিরুদ্ধে কুরতুলমুস আরো বলেন, জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে বর্ণবাদী শাসন পরিচালনা এবং সহিংসতার জন্য জাতিসংঘে দক্ষিণ আফ্রিকার সদস্যপদ স্থগিত ছিল। এখন সময় হয়েছে ইসরায়েলের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিশ্ব সংস্থায় তার সদস্যপদ বাতিল করা। যতক্ষণ পর্যন্ত অপরাধযোগ্য থামাতে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন না করবে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের সদস্যপদ স্থগিত রাখা উচিত বলে জানান তিনি। ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির শীর্ষ সম্মেলনে মুসলিম ও আরব লীগ নেতৃবৃন্দ যা বললেন। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার জরুরি শীর্ষ বৈঠকে গাজা ও লেবাননে ইসরায়েলি গণহত্যা অভিযান তথা জাতিগত শুদ্ধি অভিযানের ধ্বংসাত্মক ফলাফল নিয়ে পর্যালোচনা হয়েছে। চলতি সপ্তাহে গাজায় ইসরায়েলি আগ্রাসনের 400 দিন অতিবাহিত হল। প্রায় 1.5 লক্ষ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এ আগ্রাসনে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসলামী প্রজাতন্ত্র ইরানের অনুরোধে আয়োজিত এই শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন বিশ্বের 58টি মুসলিম দেশের নেতৃবৃন্দ। এতে অংশ নিয়েছেন ইসলামী ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ, ফিলিস্তিনি শাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সহ আরো অনেক খ্যাতনামা মুসলিম নেতৃবৃন্দ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ছিলেন এই সম্মেলনের মিজবান। এই সম্মেলনের সমাপনী বৈঠকের ইস্তেহারে পূর্ব বাইতুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয়। এ অঞ্চলের ওপর ফিলিস্তিনি রাষ্ট্রের সার্বভৌমত্বকে মৌলিক ও রেডলাইন বা লাল সীমা বলে উল্লেখ করা হয়েছে। বাইতুল মুকাদ্দাসের ইহুদিকরণ ও সেখানে দখলদারিত্বের ইসরায়েলি পদক্ষেপও প্রত্যাখ্যান করা হয়েছে ওই ইস্তেহারে। সিএইচ সিরিজের নতুন যুদ্ধড্রোন চীনের অন্যতম বৃহত্তম সামরিক ড্রোন নির্মাতা চায়না একাডেমি অব অ্যারোস্পেস অ্যারোডাইনামিক্স একটি নতুন উন্নত যুদ্ধড্রোন তৈরি করেছে, যার নাম CH-9। চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বেইজিং ভিত্তিক ওই একাডেমির মতে CH-9 হল সিএইচ বহরের নতুন সদস্য, যার অর্থ সাইহং বা রংধনু। এটি লম্বায় 12 মিটার, 2 ডানার
দূরত্ব প্রায় 25 মিটার। এ সিরিজের আগের ড্রোনের চেয়ে এর ধারণ ক্ষমতাও বেশি। অস্ত্র লোড করা হলে 11,500 কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম CH-9 একটানা 40 ঘন্টা পর্যন্ত ভেসে থাকতে পারবে বলেও জানিয়েছে অ্যারোস্পেস অ্যারোডাইনামিক্স। টার্বোপ্রপ ইঞ্জিন দ্বারা চালিত ড্রোনটির সর্বোচ্চ টেকঅফ ওজন 5 মেট্রিক টন। এর পাখার নিচে 8টি আগ্নেয়াস্ত্রের প্যানেল আছে। কাতার সরকার ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তিতে কেন সফল হতে পারল না? কাতার সরকার ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি শান্তি চুক্তির মধ্যস্থতা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও তারা ওই প্রচেষ্টা স্থগিত করেছে, কারণ কোনো পক্ষই আলোচনায় বসতে রাজি হয়নি। কাতারে হামাসের কার্যালয় বন্ধ করার জন্য দেশটি যুক্তরাষ্ট্রের চাপের মুখেও আছে বলে জানা গেছে। ছোট এবং ধনী রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রণেতা হিসেবে নিজেদের একটি পরিচয় তৈরি করলেও বর্তমানে ইসরায়েল ও হামাস সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতা করা তাদের জন্যই কঠিন হয়ে পড়েছে। কাতার 11,600 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত পারস্য উপসাগরের ছোট একটি দেশ, কিন্তু দেশটি বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে এখন সেখানকার মাথাপিছু আয় বিশ্বের ষষ্ঠ সর্বোচ্চ। কাতার দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক শান্তি রক্ষকের ভূমিকা পালন করে আসছে। গত 2 দশক ধরে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আফ্রিকায় যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে বেশ কয়েকটি যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির মধ্যস্থতা করেছে দেশটি। 2023 সালের নভেম্বরে একটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েল এবং হামাসের মধ্যে আলোচনার আয়োজন করেছিল কাতার, যার মাধ্যমে ইসরায়েলে বন্দী 240 জন ফিলিস্তিনিকে এবং ফিলিস্তিনে বন্দী 105 জন ইসরায়েলি বন্দীকে ছেড়ে দেওয়া হয়েছিল। ইরানে ইসরায়েলি হামলার পরিকল্পনা ফাঁস, CIA কর্মকর্তা গ্রেফতার। অক্টোবরে ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা ফাঁস করার অভিযোগে এক গোয়েন্দা কর্মকর্তাকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অভিযুক্ত ব্যক্তির নাম আসিফ উইলিয়াম রহমান। তাকে কম্বোডিয়ায় গ্রেফতার করেছে FBI। গত সপ্তাহে মার্কিন অঙ্গরাজ্য ভার্জিনিয়ায় একটি আদালতে আসিফকে অভিযুক্ত করা হয়। অভিযোগ প্রমাণিত হলে তাকে দীর্ঘদিনের কারাদণ্ড দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অক্টোবরের মাঝামাঝি সময়ে ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা সম্বলিত 2টি গোপন নথি ফাঁস হয়। তখন বিশ্লেষকরা বলেছিলেন এগুলো ইসরায়েলের পরিকল্পনার ওপর যুক্তরাষ্ট্রের নজরদারির স্যাটেলাইট নথি। ফাঁস হওয়া নথি দুটো ছিল মার্কিন ন্যাশনাল জিওস্পেশিয়াল ইন্টেলিজেন্স এজেন্সির 15 থেকে 16 অক্টোবরের গোয়েন্দা প্রতিবেদন। নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু। ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল। শুক্রবার 15 নভেম্বর এক ভার্চুয়াল অনুষ্ঠানে 3 দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান, ভারতের বিদ্যুৎ বিষয়ক মন্ত্রী মনোহর লাল ও নেপালের জ্বালানি মন্ত্রী দীপক খডকা অংশ নেন। চলতি বছরের মে-জুনে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড ভারত সফরের বাংলাদেশে জলবিদ্যুৎ সরবরাহের বিষয়ে ত্রিপাক্ষিক চুক্তির ঘোষণা দিয়েছিলেন। পরে 3 অক্টোবর এ চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী নেপাল প্রতি বছর 15 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত ভারতের ভেতরের সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশে উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানি করবে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ বলেন, সব মিলিয়ে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে তারা। ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী 2024 সালে বাংলাদেশের কাছে নেপাল মাত্র একটি বিদ্যুৎ বিক্রি করতে পারবে। এরপর 2025 সালের 15 জুন থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।